বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি চলে এসেছি সেই ঐতিহাসিক 400 বছর পুরাতন সেই জমিদার বাড়ি, যে জমিদার বাড়িটি তুষভান্ডার জমিদার বাড়ি নামে পরিচিত। আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই ঐতিহাসিক তুষভান্ডার জমিদার বাড়িটি। এই কুচবিহার জেলার কিছু অংশ এই জমিদার বাড়িতে রয়েছে। আজকে আমরা জানবো সেই কুচবিহার জেলার যে রাজা ছিল তার অধীনে কিছু জমিদার বাড়ি, যে জমিদার বাড়িগুলো এখনো বাংলাদেশে অক্ষত অবস্থা রয়েছে, সেই আজকে দেখাবো সেই জমিদার বাড়িগুলো। বন্ধুরা, আমরা এখন প্রবেশ করব সেই জমিদার বাড়ির ভেতরের অংশ। যে ভেতরের অংশ কি ভয়াবহ অবস্থায় রয়েছে তা দেখাবো আপনাদেরকে। দেখুন, এই হচ্ছে জমিদার বাড়ির একটি ভেতরের অংশ। যে ভেতরের অংশটিতে রয়েছে কিছু গোপন ঘর, যে ঘরগুলো এখন অক্ষত অবস্থায় রয়েছে। আমরা সেই একটি গোপন ঘরের ভেতরে প্রবেশ করলাম। এই যে গোপন ঘরের ভেতরে প্রবেশ করতেছি, এই অনেক ভয় লাগতেছে, তারপর প্রবেশ করতেছি যে আসলে এই গোপন ঘরের ভেতরে কি রয়েছে। এখানে দেখুন, এই যে গোপন ঘরটি, এই গোপন ঘরটির ভিতরে আরো একটি গোপন ঘর। ওয়াও! যে গোপন ঘরটি একদম অক্ষত অবস্থা রয়েছে। এখানে গোপন ঘরের ভেতরে কিছু ছোট ছোট, দেখুন ছোট ছোট কিছু এখানে প্রদীপ রাখার মানে এই ঘরের আলো সজ্জার জন্য কিছু প্রদীপ রাখার জন্য কিছু ছোট ছোট ঘর তৈরি করা হয়েছে। আর এই ঘরের ভেতরে রয়েছে আরেকটি গোপন সুড়ঙ্গ। দেখুন, এই হচ্ছে গোপন সুড়ঙ্গটি। এটি বাপরে বাবা, এটা কি এত গোপন সুড়ঙ্গ! এখানে অনেকগুলো গোপন সুড়ঙ্গ রয়েছে এই জমিদার বাড়ির ভেতরে। এই গোপন সুড়ঙ্গের উপরে রয়েছে একটি সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে দোতলায় প্রবেশ করা যায়। আমরা সেই দোতলার ভেতরে প্রবেশ করব। দেখুন, এই গোপন সুড়ঙ্গ। আর আমি সেই গোপন সুড়ঙ্গের ভেতর থেকে এখন আস্তে আস্তে বাইরে যাচ্ছি। সেই বাইরে যাব এবং আপনাদেরকে দেখাবো যে এই গোপন সুড়ঙ্গের ভেতরেই আরেকটি সুড়ঙ্গ রয়েছে, যে সুড়ঙ্গ দিয়ে একদম দোতলায় চড়া যায়। এখানে যে ইটগুলো রয়েছে, ইটগুলোর প্রতিটি কোনায় কোনায় রয়েছে অনেক ইতিহাস। আর এই ইতিহাসগুলোর পেছনে রয়েছে জানা অজানা অনেক কাহিনী। এই ঐতিহাসিক যে স্থাপনাটি রয়েছে, এই স্থাপনাটি রয়েছে অনেক ইতিহাস। তুষ ভান্ডার, আসলে তুষের ভান্ডার। এই তুষের ভান্ডার নিয়ে রয়েছে অনেক অজানা কাহিনী। কেন এই জমিদার বাড়িকে কেন তুষের ভান্ডার বলা হয়? এই তুষের ভান্ডার নিয়ে জানা অজানা অনেক ইতিহাস রয়েছে। আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই ইতিহাসটি। প্রতিটা ইতিহাসের পেছনে রয়েছে এক একটি কারণ। আর এই কারণের পেছনে রয়েছে এই বিশাল বড় জমিদার বাড়ি, যে জমিদার বাড়িটি তুষভান্ডার জমিদার বাড়ি। আর এই তুষভান্ডার জমিদার বাড়ির পেছনে রয়েছে অনেক ইতিহাস। তুষের ভান্ডার, এই জমিদার বাড়ি খাজনা হিসাবে আদায় করা হতো তুষ, যে তুষ পাঠানো হতো কুচবিহারের রাজাকে। সেই কুচবিহারের রাজা আবার সেই তুষ দিয়ে করতো পূজা। কুচবিহারের রাজা এই বিশাল জমিদার বাড়ির 9টি মৌজা অর্থাৎ কিছু জমি দান করেছিলেন। সেই জমির খাজনা হিসাবে তিনি গ্রহণ করেছিলেন তুষ। আর সেই তুষ নিয়ে যেত সেই কুচবিহারের রাজা। আর সেই তুষ জমা করত এই জমিদার বাড়ির পূর্ব পাশে, যে তুষগুলো রাখা হতো একটি ভাণ্ডারে। এই ভাণ্ডারের নাম অনুসরণ করে এই জায়গাটির নামকরণ করা হয়েছিল তুষ ভাণ্ডার। আর এই ভাণ্ডার এবং তুষ উভয় মিলেই তৈরি হয়েছিল এই তুষ ভাণ্ডার জমিদার বাড়ি। এই সেই জমিদার বাড়ি, যে জমিদার বাড়িটি একসময় ছিল জাঁকজমক। এই জমিদার বাড়ির পেছনে রয়েছে অনেক ইতিহাস। কুচবিহার জেলার একটি অংশ, যে লালমনিরহাট জেলায় বর্তমানে অবস্থিত। লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়ন পরিষদ রয়েছে বা উপজেলা রয়েছে। সেই তুষভান্ডার উপজেলায় এই ঐতিহাসিক স্থাপনাটি, যে স্থাপনাটির নাম তুষভান্ডার জমিদার বাড়ি। বন্ধুরা, বর্তমানে আমি যে স্থানটিতে বসে রয়েছি, এই হচ্ছে সেই তুষের ভান্ডার স্থান, যে জায়গাটিতে সব তুষ দিয়ে ভরা ছিল। বর্তমানে এই জায়গাটি একটি আধুনিক জায়গা হিসেবে রূপান্তরিত হয়েছে। তুষ নেই, কিন্তু ভান্ডার আছে। আসলে অবাক করার বিষয়। বন্ধুরা, দেখুন যে এখনো কত সুন্দর অক্ষত অবস্থায় সেই নকশাগুলো রয়েছে, যে নকশাগুলো সেই 400 বছর পুরাতন যে নকশা, এই 400 বছরের পুরাতন নকশাগুলো এখনো অক্ষত অবস্থায় রয়েছে। বন্ধুরা দেখুন, এই নকশাগুলো আসলে দেখতে অসাধারণ। বর্তমান যে কারিগররা আছে তারা মনে হয় না যে এরকম নকশা তৈরি করতে পারবে। এই নকশার নিচে রয়েছে আরেকটি গুপ্তঘর। বন্ধুরা, আমরা সেই গুপ্তঘরের ভিতরে প্রবেশ করবো। আসলে এই গুপ্তঘরের ভিতরে কি রয়েছে, এই গুপ্তঘরে কেন এই গুপ্তঘরগুলো তৈরি করা হয়েছিল। দেখুন, এই গুপ্তঘরের প্রতিটা ঘরের ভেতরেই রয়েছে এক একটি করে আরো একটি ছোট ছোট ঘর। এই ছোট ছোট ঘরগুলোতে প্রদীপ বা তারা অন্য কিছু রাখার চেষ্টা করেছিল। এখানেই সাধারণত এই গেট, এটি হচ্ছে একটি গেট, যে গেটটি জমিদাররা ব্যবহার করতে, বাইরে থেকে কোনো জমিদার যদি আসতো তাহলে এই গেটটি পার হয়ে যেত সেই ভেতরের অংশে। আর এই গেটের পাহারাদার হিসেবে এখানে সংরক্ষিত যে বাহিনী তারা এখানে থাকতো। আসলে এই বাহিনীগুলো সেই থাকার জায়গাটা হচ্ছে এই জায়গাটি। আর আমরা আজকে সেই জায়গাটি দেখছি। আর এই জায়গাটি রয়েছে আরেকটি গুপ্তঘর, সেটি আপনাদেরকে দেখাবো। ততক্ষণ বন্ধুরা আমার সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন।
বন্ধুরা, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই তুজভান্ডার জমিদার বাড়ি যে যিনি প্রথম জমিদার ছিলেন মুরারি দেবগোপাল ভট্টাচার্য, ওনার আদি নিবাস হচ্ছে 24 পরগনা অর্থাৎ ভারত। যে ভারতের যে কুচবিহার জেলা রয়েছে সেই কুচবিহার জেলার একটি অংশে ওখান থেকে চলে এসেছিলেন এখানে বর্তমানে যে বাংলাদেশে রয়েছে, যে বাংলাদেশের রংপুর বিভাগ, এই রংপুর বিভাগটি ছিল এক সময় সেই কুচবিহার জেলার অধীনে। এই রংপুর বিভাগের কিছু ঐতিহাসিক স্থাপনা রয়েছে, যা স্থাপনাটি বর্তমানে এই রংপুর বিভাগের লালমনিরহাট জেলার যে কালীগঞ্জ উপজেলার অন্তর্গত এই বর্তমানে এই জমিদার বাড়িটি, যে জমিদার বাড়িটি তুষভান্ডার জমিদার বাড়ি নামেই পরিচিত। আমরা আজকে সেই পুরো জমিদার বাড়িটি দেখব, তার সাথে দেখব এই জমিদার বাড়ির ঐতিহাসিক কিছু স্থান। বন্ধুরা, আমরা এখন প্রবেশ করব সেই জমিদার বাড়ি যে দোতলার অংশটি রয়েছে সে দোতলায়। এই যে আমি যাচ্ছি এখন, সেইটি ভয়ঙ্কর বর্তমান সেটি, ওরে বাপ রে বাপ, একদম ভয়ঙ্কর। দেখুন কি একটা ভয়ঙ্কর জায়গা, এখানে কি চড়া যাবে কিনা তা জানি না, তারপর চেষ্টা করতেছি চড়ার জন্য, আল্লাহ ভরসা। ওরে বাপ রে বাপ, এখানে সিঁড়িটি একদম ভয়ঙ্কর একটা সিঁড়ি, যে সিঁড়িটি কিচ্ছু নেই বলা চলে। দেখুন একদম ভয়ঙ্কর অবস্থা রয়েছে, একদম ছলছলা। আর এই ছলছলা সিঁড়ির উপরে রয়েছে সেই যে দোতলা ভবনটি, সেই দোতলা ভবনটি আপনাদের সাথে শেয়ার করবো এখন। আমি কিন্তু বর্তমানে সেই দোতলা ভবনের উপরে অংশে একদম উঠে চলে বর্তমান এসেছি। আর এখানে দেখুন একটু ভয়ঙ্কর জায়গা, এটি সর্বনাশ। আসলে ভয় লাগতেছে আমার যে এখানে উঠছি, এখানে কিন্তু সিঁড়ি একদম ছাদটি নেই। আর উপরে যে একটা অংশ রয়েছে সেটি টিন দিয়ে তৈরি করা, উপরের অংশটি আমার কলেজে শুকাই গেছে এখানে চলে। এখানে একদম ভয়ঙ্কর একটা অবস্থা। বর্তমানে এই জমিদার বাড়িটি একদম পরিত্যক্ত অবস্থা পড়ে রয়েছে, আর অবহেলায় অযত্নে এই জমিদার বাড়িটি একদম নষ্ট প্রায়। আর আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি সেই জমিদার বাড়ি, যে জমিদার বাড়িটির অংশটি কুচবিহার জেলার একটি অংশ হিসাবেই ছিল। আর এই কুচবিহার জেলার যে রাজা ছিল, তিনি এই জমিদার বাড়ির যে জমিদার ছিল তার সাথে ছিল একটি গভীর সম্পর্ক। সেই গভীর সম্পর্কের উপর ভিত্তি করে কুচবিহারের রাজা তাকে দান করেছিলেন 9টি মৌজা, অর্থাৎ কিছু জমি দান করেছিলেন। এই মুরারিদেব ছিলেন একজন ব্রাহ্মণ। উনি উনি একদম নাছোড়বান্দা, যে উনি বিনা টাকায়, অর্থাৎ অর্থাৎ কোনো কিছু ভোগ করবেন কিন্তু পয়সা না দিলে হয়। আসলেই উনি ছিলেন একজন ব্রাহ্মণ। এই কারণে উনি এই জমিদার বাড়ির যে 9টি মৌজা দান করেছিলেন কুচবিহারের যে রাজা তিনি। আর তিনি দান করার পরে এই ব্রাহ্মণ বলেছিলেন যে আপনি যদি খাজনা না নেন তাহলে আমি 9টি মৌজা বা জমি নেব না। তারপরে সেই কুচবিহার জেলার যে রাজা ছিলেন ওনার রানী, তিনি বলেছিলেন যে আমাদেরকে খাজনা হিসাবে তুষ দিতে হবে। তুষ অর্থাৎ ধানের তুষ, ধান ভাঙানোর পরে যে তুষটি বের হয় সেই তুষটি উনি তুষ নেওয়ার জন্য বলেছিলেন। আর এই যে জমিদার ছিলেন এই জমিদার তাও স্বীকার করেছিলেন যে আসলে আপনাদেরকে তুষ দেব। পরবর্তীতে ধাপে ধাপে এই তুষ ভান্ডার জমিদার বাড়িটি তুষের ভান্ডার হিসাবে গঠন হয়। এই তুষ ভান্ডার জমিদার বাড়িটি পুরোটি তুষের ভান্ডার, এবং তুষ রাখার জন্য বলেছিল যে এই যে বিল্ডিংটি রয়েছে এই বিল্ডিংটির অপর দিকেই সেই তুষের একটি গোডাউন করা হয়েছিল। সেই তুষের গোডাউনের যে অংশটি রয়েছে সেটি হচ্ছে এদিকে, এদিকে একটি অংশ আছে সেই অংশটি। আর সেই অংশটিতে তুষ ভরতে ভরতে এমন একটি অবস্থা হয়ে গেছে যে ওখানে রাখার মতো আর কোনো জায়গা ছিল না। এই তুষগুলো আবার কুচবিহার যে রাজা ছিল উনি এখান থেকে নিয়ে যেতেন, এবং নিয়ে যাওয়ার পরে সেই তুষগুলো দিয়ে কিছু ব্রাহ্মণ পূজা করত এই তুষগুলো দিয়ে। আর এই তুষের পরিপ্রেক্ষিতে এই জায়গাটির নামকরণ করা হয়েছিল তুষ ভান্ডার। তুষের যেহেতু একটু ভান্ডার ছিল, বড় বড় ভান্ডার, সেহেতু নামকরণ করা ছিল তুষ ভান্ডার। আর এই সেই তুষ ভান্ডার যে নাম অনুসরণ করে এই জমিদার বাড়িটি ছিল, এই জমিদার বাড়িটির নামকরণ করা ছিল তুষ ভান্ডার জমিদার বাড়ি। তারপর থেকেই এখানে আরেকটি সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে মুরারি দেব ছিলেন, তিনি ছিলেন এই জমিদার বাড়ির সর্বপ্রথম রাজা। আর এই মুরারি দেবের সবশেষ রাজা ছিল কালীপ্রসাদ রায় চৌধুরী, তিনি ছিলেন একজন ভালো রাজা। মুরারি দেব ঘোষাল ভট্টাচার্যর যে জমিদার বাড়িটি, এই জমিদার বাড়িটির নিয়ে রয়েছে আরও ইতিহাস, যে ইতিহাসটি আপনাদের সকলে অজানা। এই জমিদার বাড়ির সর্বশেষ যে জমিদার ছিল কালীপ্রসাদ রায় চৌধুরী জমিদার, তিনি ছিলেন একজন ভালো মানুষ। তার নাম অনুসরণ করে এই কালীগঞ্জ উপজেলা তৈরি করা হয়েছে, যে কালীগঞ্জটি বর্তমানে কালীগঞ্জ থানা হিসেবে পরিচিত। বন্ধুরা, এতক্ষণ ধরে সেই ঐতিহাসিক ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।